ব্রাহ্মণবাড়িয়ার হরিপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান এবং মনোনয়ন না পাওয়া স্বতন্ত্র প্রার্থীর দ্বন্দ্বেই ঘটে হিন্দুপাড়ায় হামলা ও নির্যাতনের ঘটনা। সকল ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দরা ছিলেন। সেই বক্তৃতায় উনি বলছে যে উনি লোকজন দিয়ে ওই বিলের থেকে নাকি তাকে ধরে নিয়ে আসছিল। আমি সম্পূর্ণ রাজনৈতিক শিকার। এটার মূল এটা হইল মানে আমাকে ফাঁসানোর জন্য। ভিডিও ফুটেজ দেখে ৩৩ জন আটক, আজও প্রতিবাদ। প্রশাসনের গাফিলতিকে দুষছেন বিশ্লেষকরা। এখানে প্রশাসন এবং পুলিশ কর্তৃপক্ষ তাদের সুস্পষ্ট গাফিলতি ছিল এবং তাদের ইন্ধনও ছিল। অনেক সুবিধাবাদী স্বার্থান্বেষী লোকগুলো আওয়ামী লীগের নাম দিয়ে তারা ঠিক আওয়ামী লীগ যা চায় না সে কাজগুলো তারা করে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম চালু করেছে সরকার, কমেছে ধনী দরিদ্রের ব্যবধান। সমবায় দিবসে প্রধানমন্ত্রী। কৃষি জমিতে শিল্প কারখানা না করার আহ্বান। ৮ নভেম্বর নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি। দাবি রিজভির, অস্বীকার ডিএমপির, বলছে অনুমতি চাইলে বিবেচনা করা হবে। টিভি শিল্পকে রক্ষায় কলকাতার মতো বাংলাদেশেও ভারতীয় টিভির ওপর ল্যান্ডিং ফি আরোপের দাবি, না হলে পাচার হবে কোটি কোটি টাকা। মালিক, শিল্পী, কলা কুশলীদের সভায় উদ্বেগ। শিশুবন্ধু খ্যাত জাতীয় অধ্যাপক ডাক্তার এম.আর. খান আর নেই। ৮৮ বছর বয়সে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে মারা গেলেন তিনি। এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন মধ্যম আয়ের নাগরিকরা। উচ্চবিত্তের সমর্থন হিলারির প্রতি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হরিপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের চেয়ারম্যান ও মনোনয়ন না পাওয়া সম্ভাব্য প্রার্থীর দ্বন্দ্বেই ঘটেছে হিন্দুপাড়ায় হামলা ও নির্যাতনের ঘটনা। দুপক্ষই বলছে রসরাজের পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়া সম্ভব নয়, তবে এক্ষেত্রে বিবদমান দুপক্ষই ফেসবুকে ইসলাম অবমাননাকর পোস্টের জন্য একে অপরকে দায়ী করছেন। হামলার ঘটনাস্থল ঘুরে সময় সংবাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন তথ্য। আরো জানাচ্ছেন ওমর ফারুক, ক্যামেরায় ছিলেন তরিকুল ইসলাম। তিতাস নদীর পাড় ঘেঁষে হরিণবেড় গ্রামের অবস্থান। এই গ্রামের বর্ধনবাড়িতে বালিঙ্গাবিল মৎস্যজীবী সমিতির সেক্রেটারি রসরাজ দাসের ঘর। ২৯ অক্টোবর দুপুরে প্রতিবেশী মোহন দাসের ঘরে দৌড়ে এসে আশ্রয় নেন রসরাজ। তারপরই একদল যুবক তাকে ধরে নিয়ে যায়। ২ মায়া খাইতে বইছে, বর ঘরে রসরাজ ঘর আমাইছে, এরা ২ মায়া গেছে, 2টা। এরপরে কথা কত ফুলা হানে দৌড়ে লিয়েছে। ৩ বস্তা চাল আছেন, বড় একটা ডেগ নিয়েছেন, ডেগ নিচে ঘর দুয়ার ওইটা ভাঙছে। হরিণবেড় বাজারে প্রত্যক্ষদর্শীরা জানালেন, আধমরা অবস্থায় রসরাজকে পুলিশের হাতে তুলে দেন হরিপুর ইউনিয়নের সে সময়ের আওয়ামী লীগ সভাপতি ফারুক মিয়া। আমরা এই দেখতে শুনছি যে রসরাজ রলে যেতেছে, আমরা দৌড়াদৌড়ি করে আইসি। দেখি কেন খালেদ মিয়া আর ওই ফারুক মিয়া আবার তারা ওই গাড়ির মাঝে উঠে দিছে। রসরাজকে পুলিশ গ্রেপ্তার করার পরপরই এলাকায় উত্তেজনা চরমে ওঠে। আক্রান্তরা জানালেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখি আশ্বস্ত করার বদলে তাদেরকে বাড়ি ছেড়ে পালাতে উৎসাহিত করেন। ফলে লুটপাট ও হামলা সহজ হয়েছে বলে তারা অভিযোগ করেন। বই দেখাইছে, কইছে চেয়ারম্যানও কইছে যাইতাম আমরা নতুন চেয়ারম্যান আকি টিন টুন বেড়া খারা ভাঙছে, কুবাইয়া বাইরে ভাঙ্গাই এর ঘরে লাইমা আছে তারা গিয়ে লাইমা আইখানে গাছটা আমি আগুন দিছে। অবশ্য আখি চেয়ারম্যান দাবি করলেন, অন্য কোনো উদ্দেশ্যে নয়, নিরাপত্তার কথা মাথায় রেখেই পালানোর পরামর্শ দিয়েছিলেন তিনি। পাশাপাশি অভিযোগ করলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পক্ষে কাজ না করায় এবং বালিঙ্গা বিলের দখল নিতে ফারুক মিয়া পরিকল্পিতভাবে রসরাজকে ফাঁসিয়েছেন। সকল ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দরা ছিলেন। সেই বক্তৃতায় উনি বলছে যে উনি লোকজন দিয়ে ওই বিলের থেকে নাকি তাকে ধরে নিয়ে আসছিল। আয়না পুলিশের কাছে সোপর্দ করছে। তবে ফারুক মিয়ার দাবি, রসরাজকে তিনি মৎস্যজীবী সমিতির সেক্রেটারি বানিয়েছেন, তাই তাকে ফাঁসানোর প্রশ্নই আসে না। বরং আখি চেয়ারম্যান তাকে ফাঁসাতে রসরাজকে বিপদে ফেলেছেন। আমি সম্পূর্ণ রাজনৈতিক শিকার। আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্ররা, এটা আপনারা জানেন যে
আমাদের এটার মূল এটা হইলো মানে আমাকে পাঠানোর জন্য। এদিকে হরিণবের বাজারের দু ব্যক্তি জানালেন আশুতোষ নামের এক ব্যক্তিকে দিয়ে ফারুক মিয়া প্রথমে ফেসবুকে পোস্ট দেন, পরে তার চাচাতো ভাই কাপ্তান মিয়াকে দিয়ে স্থানীয় মুসলিমদের খেপিয়ে তোলেন। স্টলে আমি সাকাইতেছি ওর নাম্বার ডেকে নিছে, ওর নাম্বার তুমি একটু এদিকে আসো উঠে। তখন আমি আসলাম, আসার পরে ওই আমরা যে ছবিটা আমরা ওই যে খাবার যে ছবিটা দিছে এই ছবিটা আমার দেখাইছে। ফারুক মিয়া ওনার ছোট ভাই কাপ্তান মিয়া আলিয়া মাদ্রাসার সভাপতি, ওনার নেতৃত্বেই এই ভাঙচুরগিনি ওয়েল লাগিনি এই লুটপাট চেষ্টা করছিল। কিছু আংশিক মুসলমান মানুষরা আবার এটি প্রতিহত এবং রুখে দাঁড়াইছে। ফারুক মিয়ার চাচাতো ভাই কাপ্তান মিয়াকে তার বাসায় গিয়ে পাওয়া যায়নি। একজন সাধারণ জেলে রসরাজ দাসের যে বিদ্যার জোর, তাতে তার পক্ষে কাবা শরীফের অবমাননা করে ফেসবুকে পোস্ট দেয়া যে অসম্ভব, এ বিষয়ে সবাই একমত। তাহলে কি ফারুক মিয়ার বিল দখলের লোভ আর স্থানীয় আওয়ামী লীগের আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের বলি হল রসরাজ এবং তার সম্প্রদায়? এ প্রশ্নের উত্তর যদি যথেষ্ট আন্তরিকতার সাথে না খোঁজা হয়, তাহলে এরকম ঘটনা যে আরো ঘটবে তা বলাই যায়। ওমর ফারুক, সময় সংবাদ, হরিণবের, ব্রাহ্মণবাড়িয়া। এদিকে নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ভিডিও ফুটেজ দেখে 33 জনকে আটক করেছে পুলিশ। গতরাত থেকে সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদিকে ঘাতক জেলার নির্মূল কমিটির একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে। এছাড়া বিচারের দাবিতে আজও রাজধানী সহ সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার হিন্দুপাড়ায় 30 অক্টোবরের হামলা ও লুটপাটের ঘটনায় স্থানীয়ভাবে মোবাইলে ধারণ করা ছবি দেখে শনাক্তদের আটক করা হয়েছে। ঘটনার 4 দিন পর শুক্রবার সন্ধ্যা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আমরা ভিডিও ফুটেজ এবং স্থির চিত্র থেকে তাদেরকে আমরা ফাইন্ড আউট করেছি। তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে কারা কারা জড়িত সবকিছু আমরা বের করব। এদিকে এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। শনিবার দুপুরে জেলার হরিপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সংগঠনের একটি প্রতিনিধি দল। মানুষ উন্মাদ না হলে কিন্তু এই আচরণ করতে পারে না, তো এই উন্মাদটা কিন্তু পরিকল্পিতভাবে করা হয়েছে। বাংলাদেশের ভাবমূর্তি যে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, এদেশে হিন্দুরা নিরাপদ নয়, এটা বাইরে প্রচার করবার জন্য এটা করা হয়েছে। রসরাজের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবার পরিস্থিতি ছিল না। 150 মতন আইনজীবী সেখানে রসরাজের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। প্রশাসনিক তদন্ত নয়, আমরা আগেও বলেছি বিচার বিভাগীয় তদন্ত হতে হবে এবং তদন্তের রিপোর্টটা বেরোতে হবে। ঘটনার প্রতিবাদে শনিবারও সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেশ কিছু সংগঠন। এতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে গত 30 অক্টোবর সদর উপজেলার 15টি মন্দির ও শতাধিক হিন্দু বসতভিটায় হামলা করা হয়। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি এবং পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দায়ী করেন এলাকাবাসী। সাবিহা নিপা, সময় সংবাদ। রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ অসাম্প্রদায়িক, তবে স্থানীয় সমাজে কাজ করে না সে সমীকরণ। এর পেছনে থাকতে পারে রাজনৈতিক ও অর্থনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা। ব্রাহ্মণবাড়িয়ায় সংখ্যালঘুদের বসত বাড়ি ও মন্দিরে ভাঙচুর এবং নির্যাতনের ক্ষেত্রে এমনটা হয়েছে কিনা তা খতিয়ে দেখা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। এছাড়া এই ঘটনা মোকাবেলায় প্রশাসনের গাফিলতি ও রাজনৈতিক ব্যর্থতা রয়েছে বলেও মনে করেন তারা। রিপোর্ট করেছেন খান মোহাম্মদ রুমেল। শিল্প সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে বহু আগে থেকেই ব্রাহ্মণবাড়িয়ার রয়েছে ঐতিহ্যগত অবস্থান। তবে ফেসবুকের মাধ্যমে ইসলাম ধর্ম অবমাননাকে কেন্দ্র করে যে ঘটনার শুরু, সপ্তাহের ব্যবধানে তার জের গড়িয়েছে অনেক দূর পর্যন্ত। এর আগে চলতি বছরের জানুয়ারিতে জেলা সদরে ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীত কেন্দ্র সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলে মৌলবাদীদের নির্বিচার ভাঙচুর। সে ঘটনার তদন্ত বা বিচার না হওয়াকে স্থানীয় রাজনীতির টানা হেঁচড়া হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। বিভিন্ন দল, সেটা আপনার ক্ষমতাসীন হোক কিংবা বিরোধী দল হোক, অনেক সময় তারা একাট্টা হয়ে যায় ওই সংখ্যালঘুদের ধর্ম সম্পত্তি দখল করার জন্য। এটার পেছনে কিন্তু কায়েমি স্বার্থ আছে, ভেস্টেড ইন্টারেস্টও আছে। এটা একটা রাজনৈতিক ব্যর্থতা, অন্তত সেই অঞ্চলটায় যে জায়গায় ঘটনাটা ঘটেছে। নাসিরনগরে সংখ্যালঘুদের বসতবাড়ি ও মন্দিরে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিশ্লেষকদের মতে অসাম্প্রদায়িক আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাদের এ ধরনের সাম্প্রদায়িক আচরণ স্থানীয় রাজনীতিতে নানা ফায়দা নেওয়ার চেষ্টার কারণেই ঘটছে। অনেক সুবিধাবাদী স্বার্থান্বেষী লোকগুলো আওয়ামী লীগের নাম দিয়ে তারা ঠিক আওয়ামী লীগ যা চায় না সে কাজগুলো তারা করে। রিজিয়নের বেসিসে
এই লিবারেলিজম অথবা ফান্ডামেন্টালিজম তারও একটা স্কেল আছে, কোথাও একটু বেশি কোথাও একটু কম, এবং তার পিছনে নানাবিধ সমাজতাত্ত্বিক কারণগুলো রয়ে গেছে। দুজনেই বলছেন বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার ধারা প্রবহমান রাখতে হলে তৃণমূল পর্যায়ের এ ধরনের ঘটনা শক্ত হাতে মোকাবেলা করার কোনো বিকল্প নেই। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষুদ্র ঋণের বোঝায় কাউকে যাতে নিঃস্ব হতে না হয় সেজন্য সরকার মাইক্রো সেভিংস বা ক্ষুদ্র সঞ্চয় কর্মসূচির মাধ্যমে উন্নয়ন কার্যক্রম চালাচ্ছে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। সমবায় আন্দোলন জোরদার করার মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নের গতি ত্বরান্বিত করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। ৪৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দিনটি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন প্রতিপাদ্যে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অর্থনীতিতে সমবায়ের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 5 ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে জাতীয় সমবায় পদক তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ক্ষুদ্র ঋণের বোঝা দূর করতে চালু করা হয়েছে মাইক্রো সেভিংস বা ক্ষুদ্র সঞ্চয়। মাইক্রো ক্রেডিট নিয়ে, ঋণের বোঝা নিয়ে মানুষকে হয় আত্মহত্যা করতে হচ্ছে, অথবা পালিয়ে বেড়াতে হচ্ছে, অথবা ঘর বাড়ি জমি যাওয়া সব বিক্রি করে নিঃস্ব হতে হচ্ছে। এভাবে যাতে নিঃস্ব না হয় সেজন্য মাইক্রো ক্রেডিটের পরিবর্তে মাইক্রো সেভিংসে আমরা যাচ্ছি। আমরা যে ঋণ দেব, যে কাজ সে করবে তা সেখান থেকে 200 টাকা সে যদি জমাতে পারে, সরকারের পক্ষ থেকে আরো 200 টাকা তাকে দেওয়া হচ্ছে। এটা যত্রতত্র ফসলি জমিতে শিল্প কলকারখানা গড়ে না তুলতে উদ্যোক্তাদের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের সুষ্ঠু নীতিতে ব্যবধান কমেছে ধনী দরিদ্রের। বাংলাদেশ আওয়ামী লীগ যে কার্যক্রম হাতে নিয়েছে এবং যে কার্যক্রম আমরা বাস্তবায়ন করে যাচ্ছি, তার ফলে আজকে কিন্তু ধনী দরিদ্রের বৈষম্য হ্রাস পেয়েছে, আয় বৈষম্য হ্রাস পেয়েছে। এ সময় সমবায় আন্দোলন জোরদার করে উন্নয়নের গতি ত্বরান্বিত করতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2041 সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে একটি শান্তিপূর্ণ দেশ, উন্নত দেশ, সমৃদ্ধশালী দেশ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পুরাতন কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু কারা স্মৃতি জাদুঘরে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময় 4 নেতার কারা জাদুঘরেও শ্রদ্ধা নিবেদন করেন তিনি। বিকেলে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরানো কারাগার পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা ও তার ছেলে রিদওয়ান মুজিব সিদ্দিকী। এ সময় জাদুঘরের অভ্যন্তরে সংরক্ষিত বঙ্গবন্ধুর ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ঘুরে দেখেন শেখ হাসিনা। পুরো কারাগারের সীমানা ও ভবনের অবস্থান সংক্রান্ত ব্যাখ্যা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন কারা মহাপরিদর্শক। এরপর জেল হত্যায় নিহত 4 নেতার জাদুঘর পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। সন্ধ্যার সময় আরো থাকছে, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে চট্টগ্রাম ও মংলা বন্দর সহ উপকূলীয় এলাকায় 4 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। উত্তাল সাগরে মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ 3। এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। যুক্তরাষ্ট্রের মধ্যমায়ের নাগরিকরা এবারের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন। তারা মনে করছেন, ট্রাম্প ক্ষমতায় এলে চাকরির বাজার আরো প্রসারিত হবে। অন্যদিকে উচ্চবিত্ত ও উচ্চ শিক্ষিতরা সমর্থন দিয়ে যাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনকে। তবে নির্বাচনের মাত্র 3 দিন আগে বিভিন্ন জনমত জরিপে প্রধান 2 প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া থেকে আরো জানিয়েছেন তুষার আব্দুল্লাহ। ফিলাডেলফিয়া এটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাজধানী। 8 বছর এই শহরটি রাজধানী ছিল। এখানকার ভোটাররা বলছেন যে যারা এখানকার প্রকৃত যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নাগরিকেরা আছেন তারা কিন্তু
লেখাপড়ার দিক দিয়ে বা পড়াশোনার দিক দিয়ে একটু পিছিয়ে পড়েছিলেন অভিবাসীদের থেকে, যারা শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়েছে, তারা মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে চাকরির বাজারে তারা অভিবাসীদের জায়গাটি দখল করতে পারবেন। সেই কারণে কিন্তু তারা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়েছেন এবং এখানকার ভোটাররা বলছেন রিপাবলিকানদের মধ্যে যারা আবার শিক্ষিত যারা, তারা কিন্তু সেইভাবে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের আশ্বাসের প্রতি অতটা আশ্বস্ত হননি। আমি মনে করি যে হিলারি ক্লিন্টন জিতবেন, কারণ ডেমোক্রেটিক যে ভ্যালু, মোস্ট অফ দ্য মানুষ যারা ঠান্ডা মাথায় চিন্তা করে তারা এই ভ্যালুটাকে সম্মান করে, এবং আমি আশা করি যে মিডল যারা লোয়ার লেভেলের হোয়াইট যারা ডিসকন্টেন্ট তারা হয়তো জিতবে না। আমি বলতে পারছি যে এখানে খুব এনার্জি আছে, সবাই খুব এক্সাইটেড টু ক্যাস্ট देयर ভোট অন টিউসডে, সো সবাই অনেক কাজ করছে সব দিক থেকে। অন্যদিকে ভোটাররা বলছে হিলারি ক্লিন্টন অনেকটি উদার, তিনি বৈশ্বিক, তিনি সকল অভিবাসীদেরকে নিয়ে আমেরিকাকে গড়তে চান এবং আমেরিকার উন্নতি চান, আমেরিকাকে এগিয়ে নিতে চান। সেই ক্ষেত্রে এখানকার এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে শিক্ষিত শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, উচ্চবিত্ত শ্রেণী, তারা কিন্তু হিলারি ক্লিন্টনের সঙ্গে আছেন, হিলারি ক্লিন্টনের সঙ্গে থাকতে চাচ্ছেন। এবং সর্বশেষ যে হিলারি ক্লিন্টনের যে এগিয়ে থাকা 3 পয়েন্ট থেকে আর এগিয়েও না যেতে পারেন হিলারি ক্লিন্টন, এবং ডোনাল্ড ট্রাম্প যদি ইলেকট্রাল ভোটে বর্তমানে যে অবস্থায় আছেন সেখানেও থাকেন, তবুও কিন্তু হিলারি ক্লিন্টনকে কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্প অতিক্রম করতে পারবেন না। ফিলাডেলফিয়া থেকে তুষার আব্দুল্লাহ। বাংলাদেশের টিভি শিল্প রক্ষায় বিদেশি টিভির ক্ষেত্রে ল্যান্ডিং বা ডাউনলিংক ফি ধার্য করার দাবি জানানো হয়েছে। আজ রাজধানীতে এ শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা, শিল্পী, কলাকুশলী সহ সব পক্ষের অংশগ্রহণে এক সভায় এ দাবি জানানো হয়। সভায় বলা হয়, তথাকথিত এসব বিদেশি টিভিতে বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে পাচার হয়ে যাচ্ছে কোটি কোটি টাকা। সভায় শিল্পের সাথে জড়িত সবাইকে নিয়ে মিডে ইউনিটি নামে সংগঠনের ঘোষণা দেয়া হয়। বাংলাদেশের টিভি চ্যানেলগুলো প্রতিবেশী ভারতে চালানোর ক্ষেত্রে রাজ্যভেদে 5 থেকে 10 কোটি টাকা ল্যান্ডিং ফির নিয়ম থাকলেও সে দেশের চ্যানেলগুলো আমাদের এখানে অবাধে চলছে। ল্যান্ডিং ফি তো দূরের কথা, কোনো চ্যানেল মন্ত্রণালয় থেকে শুধুমাত্র লিখিত অনুমতি নিলেও অনেকগুলোর তাও নেই। বাংলাদেশে দেখা যায় এরকম অনেক ভারতীয় চ্যানেল ভারতেই দেখা যায় না বা সম্প্রচার হয় না। শুধু বাংলাদেশের বিজ্ঞাপন সেক্টরের টাকা আত্মসাতের জন্য জন্ম দেয়া হচ্ছে ভারতীয় নামের এসব চ্যানেল। এর মাধ্যমে বাংলাদেশের বিজ্ঞাপন সেক্টরের টাকা বিদেশে পাচার করছে একটি মহল। টিভি মালিক, শিল্পী, কলাকুশলী সহ এই শিল্পের সঙ্গে জড়িত সবার অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় এই বিষয়টি তুলে ধরা হয়। বিদেশি যে ক্রুজ, ক্যামেরাম্যান, ডিরেক্টর সবাই বাংলাদেশে আসে, তারা এই সংগঠনগুলোকে কোনো প্রকার কনসার্নই করে না। আমার দেশের সমাজনীতি তোমার বিজ্ঞাপনের চরিত্র, বিজ্ঞাপনের ধরন অ্যালাউ করে কিনা আমি তো জানি না। পে চ্যানেলগুলি ল্যান্ডিং ফি দিয়ে বিজ্ঞাপন শূন্যভাবে প্রচার করতে হবে এবং যারা বিজ্ঞাপন প্রচার করেছে তাদেরকে সর্বোচ্চ অর্থনৈতিক এবং তাদেরকে আমরা আখ্যায়িত করতে পারি নব্য যুগের সাংস্কৃতিক রাজাকার। সভায় অভিযোগ করা হয়, আইনের অপব্যাখ্যা দিয়ে বাংলাদেশ থেকে বিজ্ঞাপনের টাকা বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশের টাকা দিয়ে বাংলাদেশের জন্য দর্শকদের জন্য চ্যানেল প্রচার করা হচ্ছে, যেগুলি আসলে বাংলাদেশে প্রচার করার কোনো বৈধ অনুমতি নাই। কাজে এই জায়গায় সংকটটি শুধুমাত্র শিল্পী, কলাকুশলী হিসেবে আমাদের না, রাষ্ট্রীয়ভাবে আমাদের নিরাপত্তার সংকট। বাংলাদেশের সংস্কৃতি রক্ষায় ভিনদেশি টেলিভিশন সম্প্রচারে ফি নির্ধারণের পাশাপাশি ডাউনলিংকের ক্ষেত্রে অনুমোদনহীন চ্যানেলগুলো বাতিল এবং মানি লন্ডারিং এর সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবিও জানান বক্তারা। এসব দাবি নিয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের সাথে কাজ করতে সভায় 71 টিভির মোজাম্মেল বাবুকে আহ্বায়ক এবং দেশ টিভির আরিফুর রহমানকে সদস্য সচিব করে একটি কমিটির ঘোষণা দেয়া হয়। কোটি কোটি টাকা এইভাবে বিদেশে যাতে না যেতে পারে, এটির একটি বন্দোবস্ত আপনারা করেন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শিশুবন্ধু খ্যাত জাতীয় অধ্যাপক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এম.আর. খান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেল 4:25 রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে বার্ধক্যজনিত রোগে মারা যান তিনি। তার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। 88 বছরের বর্ণাঢ্য জীবনে তিনি শুধু একজন জনপ্রিয় চিকিৎসকই ছিলেন না, ছিলেন অসাধারণ সমাজসেবীও। প্রতিষ্ঠা করেছেন হাসপাতাল, ট্রাস্ট সহ অনেক প্রতিষ্ঠান। সমাজ কল্যাণমূলক কাজে তার অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় তাকে দিয়েছে ডক্টরেট ডিগ্রি। এম.আর. খান নামে তিনি সর্বাধিক পরিচিত হলেও তার পুরো নাম মোহাম্মদ রফিক খান। সাতক্ষীরা রসুলপুরে 1928 সালের 1 আগস্ট জন্মগ্রহণ করেন এই প্রথিত যশা চিকিৎসক। 1988 সালে অধ্যাপক এম.আর. খান সুদীর্ঘ চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এমআর খানের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে রোববার সকাল 10টায় সেন্ট্রাল হসপিটালে। এরপর সকাল 11টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, দুপুর 12টায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন মিরপুর এবং সাতক্ষীরায় জানাজা অনুষ্ঠিত হবে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে আছেন রিপোর্টার জুনায়েদ আল হাবিব। চলে যাব তার কাছে। জুনায়েদ, বলছিলেন যে জাতীয় অধ্যাপক বিশিষ্ট শিশু ডাক্তার এমআর খান কিন্তু আজকে বিকেল 4:25 এই সেন্ট্রাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন, মারা গেছেন। তা আমরা আসলে খবর পাওয়ার পরেই হসপিটালে ছুটে আসি। আমরা আসার পরে যে বিষয়গুলো আসলে আপনাদেরকে নতুন করে জানাতে পারি সেটি হচ্ছে যে 5টার দিকে ডক্টর এমআর খানকে তার শেষ যে নামাজের জানাজার আগে যে গোসল করা হয় সেই গোসলের জন্য মোহাম্মদপুর মার্কাজুল উলুম একটি জায়গা রয়েছে যেখানে আসলে মরদেহ গোসল করা হয়, সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং এর কিছুক্ষণ আগে এই হসপিটালে কিন্তু তার মরদেহ নিয়ে আসা হয়েছে। এখানে প্রায় 15 মিনিট এই হসপিটালের সামনে রাখা হয়েছে, যেখানে তার যে দীর্ঘদিনের সহকর্মী রয়েছেন বা ছাত্র রয়েছেন, শুভানুধ্যায়ী রয়েছেন, আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা কিন্তু এখানে তাকে শেষবারের মতো দেখেছেন। তো সবশেষ যে তথ্যগুলো আসলে জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে যে আগামীকাল 10:30টায় এই সেন্ট্রাল হসপিটাল অর্থাৎ ডক্টর এমআর খানের নিজের হাতে গড়া কিন্তু এই হাসপাতালের প্রাঙ্গণে আগামীকাল 10:30টায় তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে 11টার দিকে আসলে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে তার আরেকটি প্রতিষ্ঠিত হসপিটাল রয়েছে যেটা মহিলা মেডিকেল কলেজ, সেটি হচ্ছে উত্তরায়। সেই হসপিটালে কিন্তু তার তৃতীয় জানাজা এবং চতুর্থ জানাজা হচ্ছে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন মিরপুরে। সেই মিরপুরে চতুর্থ জানাজা শেষে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে যে ডক্টর এমআর খানের এই মরদেহ আগামীকাল কি তার যে গ্রামের বাড়ি সাতক্ষীরা রয়েছে সেখানে নেওয়া হবে নাকি আসলে এখানেই রাখা হবে। তো সবকিছু মিলিয়ে পারমিতা আসলে এই হসপিটাল যে পরিচালক ডাক্তার এম এ কাশেম তিনি আমাদেরকে যেমনটা বলছিলেন যে আবহাওয়ার উপর নির্ভর করবে আসলে কালকে তার গ্রামের বাড়িতে গিয়ে তার মরদেহ দাফন করা হবে কি হবে না, সেটা আগামীকাল আসলে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। তা আপাতত এই ছিল পারমিতা আমার হাতে সবশেষ তথ্য। পারমিতা। দর্শক, প্রথিতযশা চিকিৎসক ডক্টর এমআর খান, অধ্যাপক এমআর খান, তার মরদেহ সেন্ট্রাল হাসপাতালে আছে এবং তার শুভানুধ্যায়ীরা সেখানে ভিড় করছেন। আমাদের সঙ্গে সেখান থেকে যোগ দিয়েছিলেন জুনায়েদ আল হাবিব। সন্ধ্যার সময় আরো থাকছে। খারাপ আবহাওয়ার কারণে বিপিএল এর প্রথম 3 দিনের খেলা বাতিল করেছে গভর্নিং কাউন্সিল। 8 নভেম্বর থেকে পরিবর্তিত সূচিতে শুরু হবে চতুর্থ আসর। 8 নভেম্বর নয়াপল্টনে সমাবেশ করতে বিএনপি পুলিশের কাছে অনুমতি চেয়েছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের ন্যূনতম গণতন্ত্রের মানসিকতা থাকলে এ সমাবেশের অনুমতি দেবে পুলিশ। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। দিন রাত তিনি বলেন উনি নাকি গণতন্ত্রী, উনি কি গণতন্ত্র দিয়েছেন। তো গণতন্ত্র দিয়েছেন, পুলিশের কাছে অনুমতির বিক্রি করে দিয়েছেন। কর্মসূচি পালনের জন্য পুলিশের অনুমতি লাগবে কেন? ন্যূনতম যদি গণতন্ত্রের শ্রদ্ধা থাকে, আমরা যে আবার চিঠি দিয়েছি পুলিশের কাছে 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে 8ই নভেম্বর আমরা যে চেয়েছি সেইখানে আপনারা অনুমতি দেবেন। নয়াপল্টনে আমাদের কার্যালয়ের সামনে দিন। তবে ডিএমপি কমিশনার জানিয়েছেন 8 নভেম্বর নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে সমাবেশের জন্য এখন পর্যন্ত কোনো আবেদনপত্র পায়নি ডিএমপি। যদি বিএনপির পক্ষ থেকে সমাবেশের জন্য আবেদন করা হয় তবে পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। সকালে রাজধানী মিরপুরে একটি সেমিনার শেষে সাংবাদিকদের একথা বলেন ডিএমপি কমিশনার। 8 তারিখে নয়াপল্টন অফিসের সামনে তারা আবেদন করেছে। এই ধরনের আবেদন এখনো পর্যন্ত আমি হাতে পাইনি। পেলে পরিস্থিতি বিবেচনা করে, নিরাপত্তা ব্যবস্থা বিবেচনা করে, বাস্তবতা বিবেচনা করে সিদ্ধান্ত নেব। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক নামিয়ে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপের কারণে উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উত্তাল হয়ে উঠছে কক্সবাজারের সমুদ্র সৈকত। সকাল থেকে কালো মেঘে ঢেকে আছে আকাশ। আবহাওয়া অফিস থেকে মাছ ধরা ট্রলার সহ নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। বরগুনায় 60 জন জেলে নিয়ে গভীর সমুদ্রে ডুবে যায় মাছ ধরা 3টি ট্রলার। এ ঘটনায় অন্তত 3 জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া জেলেরা জানান, প্রচন্ড ঢেউয়ে ট্রলার ডুবে গেলে অপর ট্রলারের লোকজন এ সময় তাদের উদ্ধার করে।
চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের 91তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে চলছে 5 দিন ব্যাপী চলচ্চিত্র উৎসব। এ উপলক্ষে লালন শাহ মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা মোর্শেদুল ইসলাম, প্রেমেন্দ্র মজুমদার, অনুপম হায়াত, আবু তাহের সহ ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সদস্যরা। নগরীর 2টি ভেন্যুতে আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে প্রায় 16টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হবে। আগামী 8 নভেম্বর পর্যন্ত এই চলচ্চিত্র উৎসব চলবে। খুবই ভালো লাগছে এই চমৎকার একটি পরিবেশে এই অনুষ্ঠানটির আয়োজন। সংস্কৃতি একমাত্র উদযাপন করেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ইন্ডিয়ার সম্প্রচার একদিন বন্ধের নির্দেশকে দেশটিতে জরুরি অবস্থার সঙ্গে তুলনা করে সমালোচনা চলছে। এনডিটিভির পক্ষ থেকেও সরকারের এই সিদ্ধান্তকে দেশের জরুরি অবস্থায় গণমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপের কালো দিনগুলোর সঙ্গে তুলনা করা হয়েছে। তবে বিজেপি সরকারের মন্ত্রী ও দলীয় নেতারা এ সমালোচনাকে বিরোধী রাজনৈতিক দলের প্ররোচনা বলে মন্তব্য করেছেন। মোদী সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে 9 নভেম্বর এনডিটিভি ইন্ডিয়ার সঙ্গে দেশের অন্য টিভি চ্যানেলকে সম্প্রচার বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিকে শনিবার ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু সরকারের পক্ষ থেকে বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে পাঠানকোটে হামলার সময় দায়িত্ব জ্ঞানহীনভাবে সংবাদ প্রচার করায় 9 নভেম্বর 24 ঘণ্টা এনডিটিভি ইন্ডিয়ার সম্প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল এর খবর। খারাপ আবহাওয়ার কারণে বিপিএল এর প্রথম 3 দিনের খেলা বাতিল করেছে গভর্নিং কাউন্সিল। পরিবর্তিত সূচিতে আগামী 8 নভেম্বর থেকে পুনরায় খেলা হবে বলে এক সংবাদ সম্মেলনে জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ইসমাইল হায়দার মল্লিক। নভেম্বরের 4, 5 ও 6 তারিখের স্থগিত খেলাগুলো নতুন করে অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়। ফিক্সচার অ্যাজ ইট ইজ রবে। আপনারা জানেন আমাদের ফিক্সচারের মধ্যে কিছু কিছু ফাঁকা দিন আছে। ফাঁকা দিন বিকজ আমরা রেখেছিলাম টু গিভ রেস্ট টু দ্য উইকেট। তো আজকের খেলা অর্থাৎ আজকে আমাদের 5 তারিখ এবং 6 তারিখের খেলা আমরা এই দুইটা জায়গায় ফিল করব। আর গতকাল যে দুইটা ম্যাচ হয়নি সেটা আমাদের বাইলজ আমরা চেক করেছি, সেই বাইলজ অনুযায়ী দুইটা ফ্র্যাঞ্চাইজি যদি রাজি থাকে তাহলে এই ম্যাচটা আমরা রিম্যাচ করব। আমাদের যে গ্যাপ আছে দেখবেন আপনার 10 তারিখে একটা গ্যাপ আছে এবং 14 তারিখ, এই দুইটা দিনের মধ্যে আমরা এই খেলাগুলি ফিল করব। এমন হতে পারে যে একদিন আমরা হয়তো 3টা ম্যাচও স্টেজ করতে পারি। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে 33 জন আটক, আজও প্রতিবাদ। বিচার বিভাগীয় তদন্ত দাবি। ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম চালু করেছে সরকার, কমেছে ধনী দরিদ্রের ব্যবধান। সমবায় দিবসে প্রধানমন্ত্রী। কৃষি জমিতে শিল্প কারখানা না করার আহ্বান। 8 নভেম্বর নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি, দাবি রিজভীর। অস্বীকার ডিএমপির, বলছে অনুমতি চাইলে বিবেচনা করা হবে। টিভি শিল্পকে রক্ষায় কলকাতার মতো বাংলাদেশীয় ভারতী টিভির উপর ল্যান্ডিং ফি আরোপের দাবি, না হলে পাচার হবে কোটি কোটি টাকা। মালিক শিল্পী কলাকুশলীদের সভায় উদ্বেগ। এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন মধ্যম আয়ের নাগরিকরা। উচ্চবিত্তের সমর্থন হিলারির প্রতি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ের।